চৌঠা মে ফল ঘোষণা, ৩রা জুন তৃণমূলের মধ্যে বড়সড় ভাঙন, তৃণমূলে গৃহদাহ। তৃণমূল কংগ্রেস ১৯৯৮ কংগ্রেস ভেঙে হয় তৃণমূল কংগ্রেস, আর ২০২৬ আমরা কি দেখছি? তৃণমূল ভেঙে নব তৃণমূল। এই রাজনৈতিক বিপর্যয়, এর ব্যাখ্যা কি হতে পারে? এর আগে কি কখনো হয়েছে? কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কৌশিকের থেকে ব্যাখ্যা শুনবো। ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলও বুঝতে পারেনি, সেটা আমরা চৌঠা মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, ১৯৯৮ সাল, ৯৭ এর শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএম এর বি টিম। এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে, ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে ৯৭ এর শেষে। নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল, সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে। ১৯৯৮ সালের ১ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো? ১৯৯৮ সাল বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করলেন তৃণমূল। এবার কি হলো? ২০২৬ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নব তৃণমূল হচ্ছে। এটা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন, তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে ২০২৬ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো। যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে, যে তাদের সঙ্গে অন্তত ৬০ জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নব তৃণমূল? ১৯৯৮ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, ২০০১ তার প্রথম বিধানসভা ভোট, ২০০১ স্লোগান উঠলো, হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। ২০০৬ সিপিএম বামফ্রন্ট ২৩৫, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো ৩০, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। ২০০৮ সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। ২০০৮ পঞ্চায়েত ভোট, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুখানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএম এর থেকে ছিনিয়ে নিল। ২০০৯ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো ২০০৯ তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল এবং সেখানে তৃণমূল ১৯খানা আসন জিতেছিল। ২০০৯ পর বড় ভোট হলো ২০১১, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল ২০১১ থেকে ক্ষমতায়, ২০১৬, ২০২১, ১৬তেও ডবল সেঞ্চুরি, ২১এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়, ২৬-এ এসে একেবারে ধরাশায়ী, মানে এমনই ধরাশায়ী, চৌঠা মে হারলো, ৩রা জুন এখনো ১ মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। চৌঠা মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই প্রেক্ষিতে হিস্ট্রি রিপিট হচ্ছে বলছেন অধীর রঞ্জন চৌধুরী।
কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে, যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল, এটা যেটা হচ্ছে এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে, সংখ্যালঘুরা রেগে যাবে, তাই সরাসরি তারা বিজেপিতে জয়েন করতে পারছে না। অথচ বিজেপিকে মদত করে তৃণমূল দলটাকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু আরেকটা ব্যানার খাড়া করছে এখানটায়। আমি তাদেরকে বলবো, যারা এই তৃণমূল ভেঙে আরেকটা তৃণমূল করতে চাইছে তাদের জন্য কংগ্রেসের রাস্তা খোলা আছে অনেক, তাদের জন্য এফেক্টিভ হবে কংগ্রেস, যদি তারা মনে করে রাজনীতি করতে চায়। আর না হলে তারা নিজেরা কিন্তু এই পশ্চিমবঙ্গে অপাঙ্ক্তি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তৃণমূলে আসল নকলের লড়াই চলছে, কটাক্ষ সুকান্ত। এই পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো, আর এক পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো। এবার তৃণমূল কংগ্রেস কোথায় যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, নাকি পরাঞ্জলি দিয়া মাঝখানে থাকবে, সেটা তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে দিন। তবে এটুকু বোঝা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস নামক দলটা এই মুসল পর্বের ফলে সাইনবোর্ডে পরিণত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যখনই কোনো দল বা রাজনৈতিক দল যখন কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি না হয়ে কতগুলো মানুষের শুধুমাত্র পার্সোনাল বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিটের মন্ত্র দিয়ে তৈরি হয়, তখন সে রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ব্যবস্থায় টিকতে পারে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই দলটির পেছনে কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। তো নীতিবিহীন দল নেতার দৌলতে ততদিনই চলতে পারে যতদিন সেই নেতার দাপট থাকে। নেতার দাপট যেদিন বন্ধ হয়ে যায় সেদিন আর চলবে না। আর নীতি চিরস্থায়ী, তো আইডিওলজি চিরস্থায়ী। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এটাই মূল কারণ, এই দল টিকবে না, টেকা সম্ভব নয়।